প্রতি বছর আদিবাসী দিবস যখন আসে তখন একটি বিষয় প্রচণ্ড পরিমাণে আলোচিত হয়, এবছর আলোচিত হয়েছে। সেটা হচ্ছে আমরা নই আদিবাসী, আমরা সকলেই বাংলাদেশি। আর যারা আদিবাসী হতে চায় তারা বলে আমরা হলাম আদিবাসী বাঙালি। তো এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস বা আইডেন্টিটি স্ট্রাগল বলবো আমরা এটাকে, বা আইডেন্টিটি ওয়ার, পরিচয় একটা যুদ্ধ, এটা কিন্তু এই পাহাড়ে বসবাসকারী যে জনগোষ্ঠী তারা অনেক বছর ধরে এটি করে আসছে। তাদের দাবি হচ্ছে তারা এই বাংলাদেশে বসবাস করবে, কিন্তু তারা তাদের পরিচয় চাচ্ছেন তারা আদিবাসী। তো এখন জাতিসংঘের একটা নিয়ম রয়েছে, বিধান রয়েছে যে যদি কাউকে তাকে আদিবাসী হিসেবে রাষ্ট্র স্বীকৃতি দেয় তাহলে তার একটি আলাদা অঞ্চল থাকবে, আলাদা বসবাসের জায়গা থাকবে। দ্যাট মিনস সে ওখানে একটা সার্বভৌম একটা অঞ্চল পাবে যেটা তারা নিজস্বভাবে নিয়ন্ত্রণ করবে। এরকম সম্ভবত আমাদের দেশের সাবেক যে অ্যাটর্নি, আমাদের যে এখানে মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম, জনাব তাজুল ইসলাম, তিনি এটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন যে জাতিসংঘের নিয়মটা কী। তো সেজন্য এখন আমাদের যে পার্বত্য অঞ্চল কিন্তু স্বাধীনতার পরে থেকে অথবা স্বাধীনতার আগেও এটা খুব উত্তাল ছিল। এখনও এই জায়গার পরিবেশ কিন্তু কখনোই বাংলাদেশের সরকারের 100% কন্ট্রোলে কখনো আসেনি। এর কারণ হলো কি, সেটা আমরা উপজাতি যারা এখানে আছে, তারা যারা এখানে আদিবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যারা আদিবাসী হিসেবে নিজেদের পরিচয় চান, তাদের মুখেই এটা আমরা জানতে পারবো আসলে তারা এখানে আমাদের পাহাড় কেন অশান্ত, আমাদের পার্বত্য অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠিত হয় না, কেন এখানে একটা সময় যারা সমতল ভূমি থেকে ওখানে বসবাস করতে গিয়েছিল তাদেরকে প্রচুর পরিমাণে হত্যা করা হয়েছিল, এখনও বিভিন্ন সময় হত্যা করা হচ্ছে। তো একজন আদিবাসীর বা এখানে চাকমা ভাই তিনি এখানে যুক্তি তুলে ধরেছেন যে কেন তারা আদিবাসী হতে চান এবং কেন তারা বাংলাদেশি হতে চান না। তার কথাটা একটু আমরা শুনে আসি। নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন আমাদের পার্বত্য চট্টগ্রামে যত মানুষ আছে বা আমাদের পাহাড়ে মানুষ যারা আছে, কেউ কখনো বলেছে যে আমরা বাংলাদেশি না, আমরা বাংলাদেশের মানুষ না, বা আমরা বাংলাদেশের নাগরিক না? কেউ কি অন্য কোনো দেশের নাগরিকত্ব দাবি করেছে? কিংবা কারো কাছ থেকে আপনারা প্রমাণ সহ দিতে পারবেন যে অন্য একটা রাষ্ট্র চেয়েছে বা এই দেশের নাগরিক সে দাবি করে না? যদি প্রমাণ দিতে পারেন প্লিজ এই ভিডিওর নিচে আপনারা প্রমাণ দিয়ে যাবেন। আজ পর্যন্ত আমাদের এখানকার কোনো মানুষ, কোনো পাহাড়ি মানুষ কেউ বলে নাই যে আমি বাংলাদেশি না। তারপরও দেখেন, আজকাল দেখবেন আপনারা যারা হচ্ছে আদিবাসী তার বিরোধিতা করে আর কি, তারা সবসময় বলে কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। আরে ভাই, আমরা তো আমাদেরকে বাংলাদেশিই দাবি করি নাকি? আমরা তো বারবার বলে আসছি আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের যে একটা সাংবিধানিক স্বীকৃতি দরকার আদিবাসী হিসেবে, যে আমরা সংবিধানের স্বীকৃতি চাই, দ্যাটস মিন এই না আমরা আমাদেরকে অন্য কোনো দেশের নাগরিক দাবি করি কিংবা অন্য দেশ আমরা চাই, সেটা তো না। আমি স্পেশালি নিজে, যেহেতু ভিডিওটা আমি বানাচ্ছি, আমি নিজে স্পেশালি আমি একজন নিজেকে গর্বিত বাংলাদেশের নাগরিক মনে করি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। তো এখানে তো কেউ অন্য দেশের নাগরিক হিসেবে দাবি করছে না, বাংলাদেশি না বলে কেউ দাবি করছে না। তাহলে কেন আপনারা এই কথাটা বলেন? এই আদিবাসী দিবসটা যখন আসা শুরু করবে, মানে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বা 1 তারিখ থেকেই আমাদের এখানে একদল মানুষ আছে যারা হচ্ছে এই আদিবাসী শব্দটাকে নিয়ে একটা প্রপাগান্ডা ছড়ায় বা আদিবাসী শব্দটাকে নিয়ে এখানে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা বারবার কিন্তু সেটা দেখি, বিভিন্ন দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়, বিভিন্ন পত্রপত্রিকায় প্রপাগান্ডা ছড়ায়। যদিও বা মেন স্ট্রিম কিছু মিডিয়া তো আছেই, উস্কানিমূলক কিছু পোস্ট দেয়, এরকমও প্রমাণ আছে। তো বেশিরভাগ হচ্ছে যে এখানকার যারা হচ্ছে আদিবাসী শব্দটা বিরোধিতা করে আর কি, যারা আদিবাসী শব্দটাকে আসলে সহ্য করতে পারে না, তারা সব সময় মানে এই 9 আগস্ট আসা পর্যন্ত কিন্তু একটা প্রপাগান্ডা ছড়াতেই থাকে, যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে।
মানে এই আদিবাসী একটা শব্দ নিয়ে মানে এত তাদের মানে কি বলবো, এত মাথা ব্যথা, এতই প্রবলেম, এতই সমস্যা, মানে আদিবাসী শব্দটা শুনলেই মনে হয় যেন তাদের উপরে যেন বজ্রপাত পড়ছে, এরকম আমার মনে হয় আর কি। কারণ তার যেভাবে কথাগুলো বলে, যেভাবে এই শব্দটার বিরোধিতা করে, আদিবাসী দাবি করা মানে তারা মনে করে কি এই পার্বত্য চট্টগ্রামটাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা, এবং হচ্ছে যারা আদিবাসী শব্দ চায়, আদিবাসী শব্দের পক্ষে কথা বলে, তারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, তারা সন্ত্রাসী, ভারতের দালাল, এইসব মনে করে। তো এই আদিবাসী ভাই এখানে যেটা বলেছেন যে তারা বাংলাদেশি হতে চান, কিন্তু তারা আদিবাসী বাঙালি হতে চান। কিন্তু আমাদের যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, সাবেক চিফ প্রসিকিউটর সাহেব যেটা বলেছেন যে জাতিসংঘের একটি ওখানে আর্টিকেলে রয়েছে যে কাউকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে সে কিন্তু আলাদা হয়ে যায় রাষ্ট্র থেকে। সেই নিয়মটি যদি এখানে এক্সাক্ট প্রয়োগ হয়, আসলে যদি সেই নিয়মটি থাকে, তাহলে আমাদের এই আদিবাসী ভাই, সমতলার নাম বিকাশ, উনি যে কথাগুলো বলছেন যে আমরা বাংলাদেশে হতে চাই কিন্তু আদিবাসী বাঙালি হতে চাই, এই আদিবাসী শব্দটাই কিন্তু আসলে সমস্যা। কারণ হচ্ছে যদি জাতিসংঘে এই আর্টিকেলটি থাকে যে আদিবাসী স্বীকৃতি দিলে তার সব কিছু পৃথক থাকবে, তিনি সার্বভৌম একটি অঞ্চলে বসবাস করবেন এবং তখন রাষ্ট্রের ওই জায়গায় নিয়ন্ত্রণ রাষ্ট্র হারিয়ে ফেলবে। তাহলে এই আদিবাসী ভাই যে কথাগুলো বললেন, এখানে কিন্তু একটা সন্দেহের বিষয়, কেন তারা একটি শব্দেই আটকে আছেন, এটাই কিন্তু বিষয়। আমি যদি সবসময় একটি শব্দ নিয়ে আমি বাড়াবাড়ি করি, অনেক সময় দেখা যায় এরকম একটি কথা, মিথ্যা কথা যদি বারবার বলতে বলতে কিন্তু সেটি সত্য মনে হয় মানুষের কাছে। সেজন্য আমি যদি কোনো একটি বিষয়ের উপরে একজ্যাক্ট পড়ে থাকি, আমি যদি একটি বিষয়ের উপরে সবসময় মনোযোগ দিই, ফোকাস দিই বেশি, তাহলে আশেপাশে মানুষ অবশ্যই সন্দেহ করবে যে কেন আমি এই শব্দটির উপরে বা এই জায়গার উপরে বা এই বিষয়ের উপরেই আমার সবচেয়ে বেশি ফোকাস। সুতরাং এই পার্বত্য অঞ্চলে বসবাসকারী যারা রয়েছেন তারা যেহেতু এই শব্দটির উপরে লেগে আছেন, অবশ্যই এটি একটি সন্দেহজনক ওয়ার্ড এবং এই ওয়ার্ডের পিছনে অবশ্যই কোনো একটা ঘটনা অথবা কোনো একটি বিষয় লুকায়িত আছে। সেজন্য আমাদের দেশের গোয়েন্দা সংস্থা বা রাষ্ট্রে যারা পলিটিশিয়ান রয়েছেন তারা অবশ্যই সেটি বুঝতে পেরেছেন। তো এই ভাই যে কথাগুলো বলেছেন, আপনার কথা আমরা বুঝতে পারি, তারপরেও আপনারা যেহেতু এই একটি শব্দের ভিতরেই লেগে আছেন, এই শব্দটি আপনারা বাদ দিতে চাচ্ছেন না, সেই জন্য অবশ্যই এখানে সন্দেহ কাজ করবে। তো তাছাড়া আরেকজন আদিবাসী ভাই, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তিনিও এই কথাগুলো বলেছেন যে এখানে যে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সন্তু লারমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন প্রতিমন্ত্রীর তিনি মর্যাদা ভোগ করেন অনেক বছর যাবৎ, তিনি সেখানে সুযোগ সুবিধা ভোগ করেন, তারপরেও তিনি কিন্তু এই আদিবাসী ভাই বলেছেন যে এই সন্তু লারমারা যারা ওখানে রয়েছে তারাই কিন্তু এই পাহাড়ের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলোকে ইন্ধন দিচ্ছে। তার কথাগুলো আমরা একটু শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে পার্থক্যটা কোথায় এবং কেন পাহাড়ে এত সমস্যা। তার কথাগুলো শুনলে আমরা কিছু সুশীল, কিছু কুলাঙ্গার এই ঢাকা শহরে ঘুরে ঘুরে নিজেদেরকে আদিবাসী বলে বলে বিভাজন তৈরির পায়তারা করছে। যারাই এই আদিবাসী বলে বিভাজনের পায়তারা করছে তারা কেউই এই বাংলাদেশের নাগরিক না। শোনেন যে আইনটা, এই আইনে আমাকে রাখিয়ে না। আমাকে আপনারা বলেন যে সমতলের বাইরা পাহাড়ে গিয়ে জমি কিনতে পারেন না কেন? পাহাড়ের বাইরে জমি কিনতে পারবেন কিভাবে? কারণ পাহাড় তো বাংলাদেশের না, এটা তো ব্রিটিশের। আপনি বাংলাদেশের নাগরিক ব্রিটিশে কীভাবে জমি কিনবেন? আপনি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশি করে নেন, তাহলে দেখবেন যে আমরা সবাই মিলে পাহাড়ে যেতে পারবো, ঘুরতে পারবো। আমরা যেমন সমতলে আসতে পারি, আপনারাও ওইরকম যেতে পারবেন। আমেরিকার নাগরিকদের কিন্তু বাংলাদেশে আসার জন্য ওদের ভিসা লাগে না। এদের কিন্তু আমরা যেমনটা করে আমেরিকায় যাওয়ার জন্য আমাদেরকে 6 মাস 1 বছর ঘুরে পিছিয়ে ভিসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়, আমেরিকার নাগরিকদের বাংলাদেশে আসার জন্য ভিসার জন্য অপেক্ষা করতে হয় না। ইনস্ট্যান্ট ওরা বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে দুবার সাথে সাথে বলবে আমাকে একটু এতদিন থাকবো, আমাকে ভিসা দেবে, এরা ইনস্ট্যান্ট দিয়ে দিবে। কিন্তু আমরা আমেরিকায় যাওয়ার জন্য 6 মাস 1 বছর ঘুরতে হবে। ঠিক এইরকম আমরা তো ভাই ব্রিটিশের নাগরিক, বাংলাদেশে যে কোনো মুহূর্তে ঢুকতে পারি, যে কোনো মুহূর্তে যাইতে পারি। আপনারা বাংলাদেশের আপনারা আমেরিকান ব্রিটিশের নাগরিকরা তাই পাহাড়ে যে কোনো মুহূর্তে যাইতে পারেন না, আসতে পারেন না। পার্থক্য বুঝেছেন? এই পার্থক্য এগুলো হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যে বাংলাদেশের চেতনা যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ও ঐক্যগুলোকে নষ্ট করছে। তো ঐক্যগুলোকে নষ্ট করে কিছু সুশীল, কিছু কুলাঙ্গার এই ঢাকা শহরে ঘুরে ঘুরে নিজেদেরকে আদিবাসী বলে বলে বিভাজন তারা করছে।
যারাই এই আদিবাসী বলে বিভাজনের পায়তারা করছে তারা কেউই এই বাংলাদেশের নাগরিক না। যারা নিজেদেরকে বলবে আমি চাক, আমি খুবই, আমি রো, আমি পানখোয়া, আমি বাঙালি এবং বাংলাদেশের নাগরিক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশ। সন্তু লার্মার কাছে যে অস্ত্র আছে সেনাবাহিনীর কাছে ওই অস্ত্র নাই। সন্তু লার্মা মাসে 2 বার করে ভারতে যায়, কখন যায় কখন আসে আমার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা হয়তো এটা তাও ওনারাও জানে না। সন্তু লার্মাকে কে প্যাট্রোনাইজ করছে? এই ভারত, ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রগুলা সরাসরি তাদেরকে প্যাট্রোনাইজ করছে। এই যে রিসেন্টলি আমি একটা ইনফরমেশন পেলাম যে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করেছে। তিনি তো বাংলাদেশের নাগরিক নন। তাহলে বাংলাদেশের নাগরিক নন এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রামকে একটা মানে দায়িত্ব দিয়ে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে রেখে দেওয়া হয়েছে, তাহলে দায়টা কার? আমি তো এই যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং একজন উপজাতি বা বাঙালি, পাহাড়ি বাঙালি, তিনি যে কথাগুলো বলেছেন তার কথায় যুক্তি রয়েছে। বাংলাদেশের সরকার কিন্তু এই অঞ্চলটিকে স্বাধীনতার পর থেকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং তিনি যে আরেকটা কথা বলেছেন, এই জায়গাটি এখনও নাকি ব্রিটিশদের কাছেই রয়েছে বা ব্রিটিশদের জায়গাটি, এটি বাংলাদেশের জায়গা এখনো হয়নি। তো আমরা এটাও আসলে বুঝতেছি না, কারণ এটা তো বাংলাদেশের মানচিত্রের মধ্যেই রয়েছে। যদি বাংলাদেশের মানচিত্রের মধ্যে না থাকে, তার কথায় যদি এটাই আমরা ধরে নেই যে না, এই জায়গাটি এখনও বাংলাদেশ সরকার বাংলাদেশের মানচিত্র অন্তর্ভুক্ত করেনি, তো যেহেতু এটি এখনও বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন, কিছু সন্ত্রাসী সংগঠন বিভিন্ন সময় সমস্যা তৈরি করে, তারপরেও এখানে বাংলাদেশের সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং এটা বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে। তো আমরা যতটুকু ইতিহাস থেকে জানতে পারি, এখানে যারা উপজাতি বসবাস করছে তারা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসছে এবং এর মধ্যে অধিকাংশই আসছে মায়ানমার থেকে। সুতরাং এখানে যারা মায়ানমার থেকে রোহিঙ্গা আসছে তারা কিন্তু ওখানে বসবাস করতে গেলে এই উপজাতিরা তাদেরকে গ্রহণ করবে না। কিন্তু তারা কিন্তু এই ইসরায়েলের মতো, ইসরায়েলকে যেমন একটি জায়গায় ফিলিস্তিনিরা আশ্রয় দিয়ে একটা সমস্যায় বর্তমানে পড়েছে, তাদের ভূখণ্ডটাকেই তারা গিলে ফেলছে। এই যারা উপজাতি তারা যদি এরকম মায়ানমার থেকে এসে বাংলাদেশের এখন একটি অঞ্চলই তারা দাবি করে বসে, অবশ্যই সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য একটি মাথা ব্যথার কারণ। তো বাংলাদেশ সরকারের উচিত অতি দ্রুত এই জায়গাটিকে, যদি এই পাহাড়ি ভাইয়ের কথায় আমরা উদাহরণ হিসেবে নেই যে এখানে এখনও বাংলাদেশের সম্পূর্ণ মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়নি, তাহলে অবশ্যই এটি সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে এই ধরনের কোনো সমস্যা না হয়। তো এরপরে আমরা আমাদের সাবেক যে ওখানে মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তিনি যে কথাগুলো বলেছেন, যে আইনের বিভিন্ন ধারা তিনি তুলে ধরেছেন। অবশ্যই তিনি একজন বিজ্ঞ আইনজীবী, তিনি আইনের যে ধারাগুলো বলেছেন, জাতিসংঘের যে ধারাগুলোর কথা বলেছেন, সেই কথাগুলো আমরা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সমস্যাটা একজাক্ট কোথায়। তার কথাগুলো আমরা শুনে আসি। ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। আদিবাসী হিসাবে যদি এই আমাদের ক্ষুদ্র নৃ গোষ্ঠী যারা আছেন তাদেরকে যদি স্বীকৃতি দেয়া হয়, সমস্যাটা হচ্ছে যে প্রথমত তারা আদিবাসী না, কারণ এই ভূখণ্ডে বাঙালি যারা আছেন তারা এসছেন 4000 বছর আগে, আর চাকমা, মগ, মুরং যারাই বলেন এদের আগমনের ইতিহাস 300 থেকে 400 বছর আগে। এখন 400 বছর আগে যে এসছে তাকে যদি আমি আদিবাসী বলি, তাহলে 4000 বছর আগে যে এসছে তাকে আমি কি বলবো? এটা মেনে নেওয়ার অর্থ হলো 1989 সালে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রাকে 1000 বছরের বাঙালির ঐতিহ্য বলে চালিয়ে দেওয়ার মতো ব্যাপার হবে যদি আমরা 300 বছর আগে আসা মানুষদেরকে আদিবাসী বলি এই ভূখণ্ডের জন্য। সুতরাং এটা আদিবাসী তারা না। কিন্তু এখন কেন এই বিতর্কটা আসছে, এটার পিছনে অনেক ভূ রাজনৈতিক কারণ আছে। এইটা আমাদের মাননীয় রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি যারা এখানে আছেন, রাজনীতিবিদ সবারই এটা বোঝা দরকার। কারণ বাংলাদেশের 1/10 ভূখণ্ডের নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, এবং এটা ভৌগোলিক, সামরিক এবং সম্পদের দিক থেকে কতটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে। একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই জায়গায় এই আদিবাসী শব্দটা টেনে আনার চেষ্টা করছে, কারণ জাতিসংঘের স্বীকৃত যে কনভেনশন আইএলও, যেটা কনভেনশন, যেটা আইএলও কনভেনশন 169 এবং 2007 সালের যেটা রেগুলেশন যেটা বলছে, ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। কারণ আদিবাসী হিসাবে তখন জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী ভূখণ্ডের উপরে, সম্পদের উপরে, সামরিক বাহিনী তাদের সব কিছু নিজস্ব হবে। তার মানে বাংলাদেশের এই 1/10 ভূখণ্ড আপনাকে ছেড়ে দিতে হবে। এই বিষয়টা এত সিম্পল না।
সুতরাং আমাদের রাজনীতিবিদদের এই বিষয়টা ভালো মতো উপলব্ধি করা দরকার। তো এই বিজ্ঞ আইনজীবী সাবেক চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম সাহেব তিনি যে কথাগুলো বলেছেন অবশ্যই এগুলো কিন্তু চিন্তার বিষয়। কারণ এখানে তিনি অবশ্যই আইন না জেনে এখানে কথাগুলো বলেননি। কারণ পাবলিক ফিগার যারা তারা কিন্তু পাবলিক প্লেসে এসে মিথ্যে কথা বলতে পারেন না, মিথ্যে কোনো লজিক এখানে দিতে পারেন না। এছাড়া কোনো আইনের একটি ভুল ব্যাখ্যা যে তিনি দিবেন সেটাও কিন্তু সম্ভব নয়। আমি যদি বলি যে জাতিসংঘে রয়েছে যে জাতিসংঘের আইন অনুযায়ী এখন শিশুরাও কাজ করতে পারবে, তো সেটা কিন্তু আসলে ভুল। কারণ আমরা জানি আইএলও যে রয়েছে, আইএলওর সনদ অনুযায়ী শিশুরা কাজে যেতে পারবে না, একটা নির্দিষ্ট বয়স রয়েছে। তো এই ধরনের আইন আছে বিভিন্ন জায়গায়, সাংবিধানিক আইন রয়েছে। তাছাড়া বিজ্ঞ আইনজীবী যারা থাকেন তারাই এই আইনগুলোর বিভিন্ন ব্যাখ্যা তারা প্রতিষ্ঠিত করেন, তারা মানুষকে বোঝান এবং এই আইনের ভিত্তিতে কিন্তু সব কিছু চলে পৃথিবীতে। সেজন্য তিনি যে কথাগুলো বলেছেন এখানে কিন্তু একটা অবশ্যই যুক্তি রয়েছে। যদি সেরকম জাতিসংঘের নিয়মে থাকে তাহলে এই আদিবাসী স্বীকৃতি দেওয়াটা কিন্তু বাংলাদেশের জন্য, রাষ্ট্রের জন্য, বাঙালি জাতির জন্য একটা সমস্যা নিয়ে আসতে পারে এবং এই অঞ্চল নিয়ে কিন্তু ষড়যন্ত্র রয়েছে। তাছাড়া আমরা যেটা জানতে পেরেছি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে পাহাড়ের নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, যে খনিজ সম্পদগুলো আহরণ করার জন্য বা সেই খনিজ সম্পদগুলোর প্রতি লোভ রয়েছে। যেমন আমরা দেখেছি রিসেন্টলি আমেরিকা কিন্তু ভেনেজুয়েলার কাছ থেকে তেল নিতে চাচ্ছিল, যখন ভেনেজুয়েলা রাজি না হয় তখন তারা রাতের আধারে একটি দেশের বৈধ প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের স্ত্রী সহ রাতের আধারে তারা তুলে নিয়ে গেছে। তো এখন তারা সেই ভেনেজুয়েলার তেল নিয়ে নিজেরা বিক্রি করছে। এই আমাদের পাহাড়ি অঞ্চলের প্রতি এরকম কিছু স্বার্থান্বেষী রাষ্ট্রের নজর পড়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রেরও ষড়যন্ত্র থাকতে পারে। সেজন্য অবশ্যই এই বিজ্ঞ আইনজীবী যে কথাগুলো বলছেন আমাদের এই বিষয়গুলো রাষ্ট্রের আরও বেশি ভালোভাবে মনোযোগ দিতে হবে এবং এখানে প্রচুর পরিমাণে আরও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনীকে আরও বেশি শক্ত হতে হবে। এখানে এই ধরনের সন্ত্রাসী, যেহেতু এটি দুর্গম এলাকা, এখানে প্রচুর পরিমাণে কষ্ট করে ডিউটি করতে হয়, তারপরেও এখানে বেশি পরিমাণে হেলিকপ্টার নিয়ে যে ডিউটি করা সেটাও কঠিন, কারণ এত বড় বড় পাহাড়। তো আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক হয়ে বা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এখানে তাদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। আমরা সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সম্মান জানাই, সাধুবাদ জানাই। তারা তাদের দেশকে, দেশমাতৃকে, দেশমাতাকে রক্ষা করছে, এই জন্য তারা অবশ্যই বাংলাদেশের মানুষের কাছ থেকে দোয়া পাচ্ছেন। তো এরপরে আমরা এখানে একটি যমুনা টেলিভিশনের একটা রিপোর্ট বেরিয়েছে, অনুসন্ধানী রিপোর্ট, যে রিপোর্টে আমরা দেখেছি যে আসলে এখানে প্রচুর পরিমাণে অস্ত্র আসছে, মায়ানমার থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে। তার মানে এই জায়গাটা নিয়ে যে প্রচুর পরিমাণে ষড়যন্ত্র হচ্ছে সেটা অবশ্যই বলাই যেতে পারে এবং এটা এখানে নিঃসন্দেহে এখানে ষড়যন্ত্র আছে। সেই জন্য আমাদের রাষ্ট্রকে আরও বেশি এখানে নজর দিতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে, যারা এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে তাদেরকে আরও বেশি এখানে দায়িত্ব কর্তব্য পরায়ণ হতে হবে এবং আরও বেশি কেয়ারফুল থাকতে হবে সবসময়। এই রিসেন্টলি আমাদের একজন সেনাবাহিনীর সদস্য কিন্তু এখানে নিহত হয়েছে এই ডিউটি পালন করতে গিয়ে। সুতরাং আমাদের এই যে যমুনা টেলিভিশনের যে রিপোর্ট সেটা আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি পরিমাণে অস্ত্র জোয়ারের পানির মতো আসছে। আরাকান আর্মি থেকে অস্ত্র কিনছে পাহাড়ের 3 সশস্ত্র সংগঠন। অভিযোগ, জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফ অস্ত্র চোরাচালানের নতুন করিডোর তৈরি করেছে। তাদের উদ্দেশ্য অস্থিরতা তৈরি, আধিপত্য ও সীমানা ভিত্তিক নিয়ন্ত্রণ বাড়ানো। চোরাচালান বন্ধে সেনাবাহিনী আত্মসমর্পণের অনুরোধ জানালেও গোষ্ঠীগুলোর দাবি নতুন শান্তি চুক্তি। বিষয়গুলো নিয়ে আতঙ্ক জনমনে। এই রিপোর্টের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, যেখানে কিন্তু বিভিন্ন রুট দিয়ে এখানে অস্ত্র আসছে। বিশেষ করে পাহাড়ি এলাকা কিন্তু একটা দেশের জন্য নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সেজন্য সন্ত্রাসীরা সেই সুযোগটি কিন্তু নিচ্ছে। তারা এখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করছে, তারপরে তারা এখন বিভিন্ন সংগঠন গড়ে তুলছে, সবগুলোই সন্ত্রাসী সংগঠন। কেএনএফ, তারপরে এই যে সন্তুল লার্মার বিভিন্ন ধরনের সংগঠন। সন্তুল লার্মা এই দেশের রাষ্ট্রীয় মর্যাদা ভোগ করেন, সুযোগ সুবিধা ভোগ করেন, তারপরেও তিনি বিভিন্ন সময় ভারতে গিয়ে ভারতের কাছ থেকে বিভিন্ন ধরনের তত্ত্ব নিয়ে আসেন, বিভিন্ন ধরনের ওখানে তিনি হয়তোবা কোনো
ষড়যন্ত্রের লিপ্ত থাকতে পারেন, সেটাও রাষ্ট্রকে খতিয়ে দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার নাতনি, আমি আমার চ্যানেলে এর আগেও শেয়ার দিয়েছি, তার নাতনি কিন্তু অনেকবার জাতিসংঘে গিয়ে সেখানে বাংলাদেশ সম্পর্কে অভিযোগ দিয়ে আসছে। তার সন্তু লারমা এখানে সুযোগ সুবিধা ভোগ করছেন, রাষ্ট্র থেকে মর্যাদা দেওয়া হচ্ছে, প্রতিমন্ত্রীর মর্যাদা, তারপরেও তারা তাদের পরিবার ওখানে গিয়ে বাংলাদেশের সরকারের নামে, বাংলাদেশের মানুষের নামে অভিযোগ দিয়ে আসছে। তারা পাহাড়ে যে পরিমাণ শান্তিতে রয়েছে, আমরা একই দেশের নাগরিক, এই সমতল থেকে কেউ যদি ওখানে যায় তাদেরকে তারা সেটেলার বলছে। বাট বাংলাদেশের এই অঞ্চলের ইতিহাস হচ্ছে হাজার হাজার বছরের ইতিহাস, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই উপজাতিরা মায়ানমার থেকে বা বিভিন্ন ভারতের অনন্য উপজাতীয় এলাকা থেকে 200 বা 400 বছর আগে আসছে, কিন্তু বাংলাদেশের এই ভৌগোলিক অঞ্চলের ইতিহাস কিন্তু হাজার হাজার বছরের আগে। সুতরাং তারা যে নিজেদেরকে এখানে আদিবাসী দাবি করছে সেটা কিন্তু আসলে সত্য নয়, বা যুক্তিতে সেটা টিকে না। সুতরাং এই জায়গায় তারা একই দেশে বসবাস করে তারা ঠিক সেই নিজের রাষ্ট্রের প্রতি আবার বিষোদ্গার করছে, নিজের রাষ্ট্রের প্রতি আবার ষড়যন্ত্র করছে, বাহির থেকে অস্ত্র কিনে এনে নিজের দেশের যে দেশে তারা বসবাস করছে সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। এরা আসলে নিঃসন্দেহে অকৃতজ্ঞ, এরা আসলে নিঃসন্দেহেই সন্ত্রাসী সংগঠন। এই ধরনের সন্ত্রাসী সংগঠনগুলোকে সমূলে উৎপাদন করতে হবে, না হয় রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় এই ধরনের যারা অন্য দেশ থেকে অসহায় হয়ে আমাদের দেশে এসে আশ্রয় নেয়, আমরা কিন্তু আশ্রয় দেই, পরবর্তীতে সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় সেই সমস্যার কারণ হয়ে যায়। যেমন মায়ানমার থেকে রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গাদের যন্ত্রণা এখন কিন্তু কক্সবাজার সহ ওই অঞ্চলের যারা আদি বাসিন্দা তারা কিন্তু টিকতে পারছে না। তো এই জন্য আমরা আসলে দয়া ধরে বা দয়ালু হয়ে অনুগ্রহ করে এদেরকে আশ্রয় দিয়ে থাকি, কিন্তু এটা আসলে মানুষের স্বভাব যে যিনি খেতে দেয় তা খাবার শেষে আবার প্লেট আমরা ফুটো করে রেখে আসি, ছিদ্র করে রেখে আসি, এটা আসলে মানুষের স্বভাব। তো সেই জন্য এই যারা পাহাড়ি বাঙালি যারা উপজাতি দাবি করে নিজেদেরকে, বা আদিবাসী যারা দাবি করে, তারাও কিন্তু এই আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য এখন অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে। পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং সেই অস্ত্র নিয়ে এসে বাংলাদেশের দেশটাকে অস্থিতিশীল করার তারা চেষ্টা করছে। এগুলো রাষ্ট্রকে কঠিন হস্তে দমন করতে হবে, এবং ওখানে যারা আমরা আমাদের দেশের সমতল থেকে বসবাস করতে গিয়েছেন তারা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, এই সন্ত্রাসীদেরকে আপনারা অবশ্যই ফেস করবেন, এবং এদেরকে প্রয়োজনে ওই অঞ্চল থেকে বিতাড়িত করার জন্য আপনারাও প্রশিক্ষণ নিন। আপনারাও দেশকে রক্ষার জন্য প্রয়োজন হলে আপনি যে কোনো পদক্ষেপ নিতে পারবেন। ওরা যদি অস্ত্র আমদানি করতে পারে, অস্ত্র হাতে তুলে নিতে পারে, আমাদের দেশ রক্ষার জন্য আমাদেরকেও আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করে আমাদের দেশকে রক্ষা করতে হবে, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি, এবং সেই সাহস আমাদের রয়েছে, মনোবল রয়েছে। আমরা এ ধরনের সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করবই ইনশাল্লাহ, এবং আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। আর যারা এখানে বসবাস করছেন পাহাড়ি, আপনি বাংলাদেশি, এবং বাংলাদেশে যেহেতু আপনি বসবাস করছেন, এই দেশের সংবিধান মেনে আপনাকে চলতে হবে। অন্য দেশের ষড়যন্ত্রে পা না দিয়ে, অন্য দেশের ষড়যন্ত্রে পা দিলে যেটা হবে, আপনার শান্তি বিনষ্ট হবে, আপনি অশান্তিতে থাকবেন, আপনার সুখের জীবন নষ্ট হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের যে ষড়যন্ত্রে পা দিবেন না, সেই প্রত্যাশা রেখে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।